মুভির শুরুতে আমরা ইউমি নামের একটি মেয়েকে দেখতে পাই যে নিজের ক্যান্ডি কোম্পানির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। ইউমি বেশ মোটা ছিল আর ঠিক এই কারণেই আশেপাশের মানুষজন সবসময় তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। এসব কথা ইউমির মনে খুব গভীরভাবে আঘাত করে আর এই অপমান সহ্য করতে না পেরেই সে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ভাগ্যক্রমে যখন তার চোখ খুলে সে নিজেকে একটি হাসপাতালের বিছানায় দেখতে পায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার নিজের সম্পর্কে তার তেমন কিছুই মনে নেই। সে পুরোপুরি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। দুর্ঘটনার কিছুদিন পর ইউমি যখন অফিসের জন্য তৈরি হতে ওঠে তখন আয়নায় নিজেকে দেখে সে নিজেই নিজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। সে বলতে থাকে যে আরে আমার ঠোঁট, চোখ আর গায়ের রং কত সুন্দর, আমার মতো মিষ্টি মেয়ে বোধহয় দ্বিতীয়টি আর কেউ নেই। যদিও ইউমি এখনো আগের মতোই মোটাই ছিল, কিন্তু নিজেকে কারোর চেয়ে কম না ভাবায় এই আত্মবিশ্বাসী আচরণ সবাইকে অবাক করে দেয়। এরপর সে দারুণ এক্সাইটমেন্ট নিয়ে ইউমির অফিসের দিকে রওনা দেয়। পুরোনো কিছু মনে না থাকায় সে নিজের আইডি কার্ড ব্যবহার করে অফিসের পার্কে গিয়ে পৌঁছায়। ঠিক তখনই ইউমির নজর পড়ে ক্লান্ত শ্রান্ত এক যুবকের উপর। ছেলেটিকে কাছ থেকে দেখা মাত্রই ইউমি একদম চমকে যায়, কারণ কিছুক্ষণ আগে সে নিজের ফোনে ঠিক এই ছেলেটার একটি ছবি দেখেছিল। কিন্তু ইউমি কিছুতেই মনে করতে পারছিল না যে সে কেন ওই ছেলেটার ছবি নিজের ফোনে সেভ করে রেখেছে। এরপর আমরা জানতে পারি যে ওই ছেলেটির নাম কিসুকে। কিসুকে পানি পান করার পর সুন্দর করে ইউমিকে ধন্যবাদ জানায় আর তার নাম জিজ্ঞেস করে। ইউমি নিজের নাম বলার পর হুট করে কিসুকের মুখটা দুই হাতে ধরে ফেলায় আর বলতে থাকে তোমাকে দেখে খুব দুর্বল লাগছে, তাই বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। ইউমির এই কথা শুনে কিসুকে মিষ্টি করে হাসে আর বলে যে ইউমি বেশ ইন্টারেস্টিং। কিসুকের ওই হাসিতে আমাদের ইউমি তার উপর একেবারে ফিদা হয়ে যায় আর লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ইউমি যখন অফিসে পৌঁছায় তখন সব সহকর্মীদের খুব হাসি মুখে গুড মর্নিং জানায় সে। এটা দেখে অফিসের সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে আর নিজেদের মধ্যে কানাকানি শুরু করে যে আজ এর আবার কি হয়ে গেছে, কারণ এর আগে ইউমি কোনোদিন কাউকে কোনো শুভেচ্ছা বার্তাও দেয়নি আর তাকে কখনো এতটা খুশিও দেখা যায়নি। ইউমি তখন সবাইকে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে দুর্ঘটনার পর সে সবকিছু ভুলে গেছে, এমনকি নিজের ডেস্কটাও চিনতে পারছে না। ঠিক তখনই ইউমির কলিগ তামাই সেখানে আসে আর ইউমিকে তার কাজ বুঝিয়ে দিতে শুরু করে। তামাইয়ের ব্যবহার দেখে ইউমির খুব ভালো লাগে আর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর ইউমি আর বাকিদের মিটিং এর জন্য ডাকা হয়। মিটিং এ সবাই একে একে নিজেদের আইডিয়া দিচ্ছিল, কিন্তু ম্যানেজার হিরোকির কোনো আইডিয়াই পছন্দ হচ্ছিল না। ইউমি চুপচাপ সবার কথা শুনছিল। এরপর সে যখন নিজের ডায়েরিটা খোলে তখন সেখানে দেখে যে ক্যান্ডি মিক্সারের অনেক নতুন নতুন আইডিয়া লেখা আছে সেখানে, যা সে দুর্ঘটনা ঘটার আগেই তৈরি করে রেখেছিল। সেখান থেকে একটা আইডিয়া ইউমি হিরোকির সাথে শেয়ার করে। হিরোকি সেটা বেশ পছন্দ হয় আর সে ইউমিকে এই প্রজেক্টের দায়িত্ব দিয়ে ফাইনাল ফাইল তৈরি করতে বলে। সাথে তামাইকেও বলে ইউমিকে সাহায্য করার জন্য। এই কথা শুনে তামাই কিছুটা মন খারাপ করে, কারণ তার নিজের আইডিয়া বাতিল করে ইউমির আইডিয়াটা গ্রহণ করা হয়েছে। পরের সিনে দেখা যায় ইউমি তার প্রথম প্রজেক্টের ফাইল গুছিয়ে নিতে উঠে পড়ে লাগে। নিজের ডায়েরিতে লেখা দারুণ সব আইডিয়াগুলো দেখে সে নিজেই বেশ খুশি হয়ে যায়। ঠিক তখনই ইউমির নজর পড়ে তার ড্রয়ারে রাখা একই রকমের আরো 10টি ডায়েরির উপর। এগুলো দেখে ইউমি আরো বেশি আনন্দিত হয় আর এক্সাইটমেন্টের সাথে তামাইকে সেই কথা জানায়। পরদিন ইউমি ঠিক সেই একই জায়গায় যায় যাতে সে আবারও কিসুকিকে দেখতে পায়, আর হলো তাই। কিসুকে আগে থেকে সেখানে ছিল। তাকে দেখে ইউমি ভীষণ খুশি হয়ে হেলো বলে। ইউমির সাথে পুনরায় দেখা হওয়ায় কিসুকেও বেশ আনন্দ পায়। ইউমি কিসুকে সরাসরি জিজ্ঞেস করে যে আমাদেরকে আগেও কখনো দেখা হয়েছে। আসলে ছাদ থেকে পড়ার পর আমি আমার অতীতের কোনো কিছুই মনে করতে পারছি না। ইউমির মুখে এই কথা শুনে কিসুকে রীতিমতো স্তম্ভিত হয়ে যায়। ইউমি তখন তাকে অভয় দিয়ে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, এখন সব ঠিক আছে। তখনই কিসুকের ফোনে একটি কল আসে আর সে সেখান থেকে চলে যায়। এখান থেকে আমরা জানতে পারি যে কিসুকে কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে ইউমির অফিসের ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে ইউমি যখন অফিসে পৌঁছায় ম্যানেজার হিরোকি তাকে দুপুর 3টার আগে ফাইল জমা দেওয়ার নির্দেশ দেয়। ইউমি যখন আইডিয়া বইটির জন্য তার ড্রয়ার খোলে তখন সে আতঙ্কে চিৎকার করে ওঠে, কারণ সেখানে রাখা তার সব কয়টি ডায়েরি একসাথে গায়েব হয়ে গেছে। ইউমি এই ঘটনায় ভীষণ ভেঙে পড়ে। সে একদম দিশেহারা হয়ে যায় যে এখন সে কি করবে। সে তড়িঘড়ি করে তার সব কলিগদের ঘটনাটা জানায়। তখনই সবার খেয়াল হয় যে আজ সকাল থেকে কেউ তামাইকে অফিসে দেখেনি। ইউমির হঠাৎ মনে পড়ে যে সে ডায়েরিগুলোর ব্যাপারে তামাইকে বলেছিল, তাই সে আর দেরি না করে অফিস থেকে বেরিয়ে তামাইকে খুঁজতে শুরু করে। এক জায়গায় সে দেখতে পায় যে তামাই একা মনমরা হয়ে বসে আছে। ইউমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, সবাই তোমাকে খুঁজছে। তামাই কাঁদতে কাঁদতে বলে কারো আমাকে প্রয়োজন নেই, আমি একদম অপদার্থ, আমাকে দিয়ে কারো কোনো উপকার কখনো হয়নি আর ভবিষ্যতেও হবে না। ইউমি তখন বেশ কড়া সুরে তামাইকে বকা দিয়ে বলে আজকের পর থেকে নিজেকে আর কখনো অপদার্থ বলবে না, পুরো অফিসের তোমাকে প্রয়োজন আছে। ইউমির মুখে এমন ভালোবাসার কথা শুনে তামাই তার মন পাল্টায় আর তার সব ডায়েরি ফেরত দিয়ে দেয়। সে নিজের কাজের জন্য ইউমির কাছে ক্ষমাও চায়। ইউমি একদম বড় মনের পরিচয় দিয়ে তাকে হাসি মুখে মাফ করে দেয়। এভাবে ইউমি আর তামাই একে অপরের প্রিয় বন্ধু হয়ে ওঠে। তারা দুজনে মিলে অফিসে ফিরে জান প্রাণ দিয়ে প্রজেক্টের কাজে লেগে পড়ে আর সময়ের আগে ফাইল কমপ্লিট করে ফেলে। এরপর শুরু হয় আসল মুহূর্ত।
সবাই মিটিং রুমে অধীর আগ্রহে ভাইস প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই ভাইস প্রেসিডেন্ট তার স্টাফদের সাথে ভেতরে ঢুকেন। তাদের দেখা মাত্রই ইউমি একদম আকাশ থেকে পড়ে, কারণ তাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আর কেউ নয় বরং কিসুকে। পরের সিনে দেখা যায় ইউমি তার প্রজেক্টের ক্যান্ডি স্যাম্পল সবাইকে টেস্ট করতে দেয়। ক্যান্ডিটা মুখে দেওয়ার পর কিসুকে ঠিক স্পষ্ট কিছু না বলে কিছুটা কনফিউজড রিয়েকশন দেয়, কিন্তু তাতে দমে না গিয়ে ইউমি সবার সামনে নির্ভয়ে বলে ওঠে, আপনার যদি পছন্দ না হয় তবে আমরা আরেকবার চেষ্টা করে নতুন কিছু তৈরি করতে পারি। পরদিন ইউমি আবারও নতুন শেপ আর ফ্লেভারে ক্যান্ডি টেস্টের জন্য নিয়ে আসে। এবার ক্যান্ডিটা মুখে দিতেই কিসুকে সাথে সাথে সেটা অ্যাপ্রুভ করে দেয় আর প্রজেক্টটি পাস করিয়ে দেয়। ম্যানেজার হিরোকি ইউমিকে অভিনন্দন জানায় ঠিকই, কিন্তু তাকে দেখে খুব একটা খুশি বলে মনে হচ্ছিল না। এর মাঝে ইউমি একটা জিনিস নোটিস করে, কিসুকে যখন হিরোকিকে গ্রিট করছিল হিরোকি তার কোনো উত্তরই দেয়নি। বিষয়টির খটকা লাগায় ইউমি তামায়ের কাছে এ ব্যাপারে জানতে চায়। তখন সে জানতে পারে যে কিসুকের সাথে কোম্পানির মালিকের কোনো রক্তের সম্পর্ক নেই। সে নিছক নিজের যোগ্যতা আর পারফরমেন্স দিয়ে আজ এই পদে পৌঁছেছে। আর হিরোকি কেন কিসুকের সাথে এমন ব্যবহার করেছে তার আসল সত্যিটা হলো হিরোকি আসলে কোম্পানির মালিকের মেয়ে রিকার স্বামী। কিন্তু পুরো অফিসে একটা গুজব রটেছে যে কিসুকি আর রিকার মধ্যে কোনো একটা প্রেমের সম্পর্ক চলছে, আর সেই কারণেই কিসুকে উঁচু পত্রা পেয়েছে। এসব শুনে ইউমি বলে, ও আচ্ছা, এই কারণে বোধহয় হিরোকি সবসময় এত বিরক্ত হয়ে থাকে। পরের সিনে ইউমি যখন বাড়ি ফিরছিল তখন তার নজর পড়ে কিসুকের উপর। ইউমি তাকে ডাক দিতে যাবে, ঠিক তখনই এক মহিলা একটি বাচ্চাকে সাথে নিয়ে কিসুকের কাছে আসে। এটা দেখি ইউমি চুপ হয়ে যায় আর সারাটা সময় এটাই ভাবতে থাকে যে ওই মহিলাটি আসলে কে, যে বাচ্চা নিয়ে কিসুকের কাছে এসেছে। সে তাদের সম্পর্ক নিয়ে অন্যরকম কিছু ভাবতে থাকে। পরদিন ইউমি যখন আবারও পার্কে কিসুকের সাথে দেখা করে তখন কথার ছলে সে জিজ্ঞেস করেই ফেলে যে সে কি কোনো মেয়েকে ডেট করছে। কিসুকের সাথে সাথে না বলে দেয়। এটা শুনে ইউমি মনে মনে ভাবে যে তার মানে কিসুকে প্রপোজ করার সুযোগ এখনো আমার কাছে আছে। ইউমি অফিসে কাজ করছিল, এমন সময় প্রজেক্ট ডিজাইনার গাওয়া এসে ইউমির উপর চিৎকার শুরু করে দেয়। সে বলে যে তোমার সাহস কি করে হলো আমার ডিজাইন রিজেক্ট করার। কিন্তু ইউমির তো মনেই ছিল না যে গাওয়াকে। ইউমি সোজাসুজি বলে দেয় যে ডিজাইন যদি সেই পুরনো মান্দাতা আমলের হয় তবে সেটা তো বাতিল হবেই। তখনই তামা এসে ইউমিকে বুঝিয়ে বলে যে গাওয়া এই কোম্পানির সেরা ডিজাইনার। রাগে দুঃখে গাওয়া বলে ওঠে যে আমাদের বন্ধুত্ব আর আগের মতো নেই, তাই আমাকে যেতে দাও। ম্যানেজার হিরোকি তখন ইউমিকে বলে যে যদি সে দুদিনের মধ্যে নতুন ডিজাইন জমা না দেয় তবে প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, আর এর জন্য তাকে গাওয়ার সাহায্য নিতেই হবে। হিরোকির কথায় রাজি হয়ে ইউমি একটি রেস্টুরেন্টে গাওয়ার সাথে দেখা করতে যায় আর নিজের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। সেই সাথে সে অনুরোধ করে যাতে গাওয়া তার প্রজেক্টের ডিজাইনটা তৈরি করে দেয়। প্রথমে গাওয়া একটু না করলেও ইউমির মিষ্টি কথায় সে শেষমেশ রাজি হয়ে যায়। পরদিন আমরা দেখি যে ইউমি যেমনটা চেয়েছিল ঠিক তেমন করেই গাওয়া একটি চমৎকার নতুন ডিজাইন তৈরি করে তাকে দেখায়। ইউমির সেটা দারুণ পছন্দ হয়। দুজনে মিলে গল্প করার সময় ইউমি জানতে পারে যে গাওয়া আর হিরোকি খুব ভালো বন্ধু ছিল। শুধু তাই নয়, কিসুকে যখন নতুন চাকরিতে জয়েন করেছিল তখন হিরোকি তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল, আর তখন থেকেই গাওয়া আর কিসুকে খুব ভালো বন্ধু হয়ে যায়। এমনকি গাওয়া ইউমিকে একটি পুরনো ছবি দেখায় যেখানে আরেকজন মেয়েকেও দেখা যাচ্ছিল। ছবিটি দেখে ইউমির হঠাৎ মনে পড়ে যায় যে এই মেয়েটিকে সে কিসুকির সাথে দেখেছিল। ইউমি যখন জানতে চায় মেয়েটি কে তখন গাওয়া জানায় যে সে একবার হিরোকির বাড়িতে গিয়েছিল, সেখানে সে কিসুকিকে বেরিয়ে আসতে দেখে। তখনই তার সন্দেহ হয় যে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে। গাওয়া যখন এই কথা হিরোকিকে জানায় তখন হিরোকি খুব শান্তভাবে সেটা গ্রহণ করে, যেন সে আগে থেকেই সব জানে। আর সেই থেকেই গাওয়া ওই দুজনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। গাওয়ার সব কথা শুনে ইউমি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এদিকে কিসুকি ইউমিকে মেসেজ পাঠিয়ে আগে রাতে হঠাৎ করে চলে যাওয়ার জন্য ক্ষমা চায়। ইউমি তাকে রিপ্লাই দেয় যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ আমি অফিসে আসতে পারবো না কারণ আমার বেশ সর্দি কাশি হয়েছে। সাথে ইউমিও তাকে পাল্টা সরি বলে। এটা দেখে কিসুকি অবাক হয়ে যায় যে ইউমি তার উপর রাগ না করে উল্টো নিজেই সরি বলছে। সে ভাবতে থাকে এই মেয়েটা আসলে অন্য সবার চেয়ে এত আলাদা কেন। পরদিন আমরা দেখি যে ইউমির অফিসে টাকা নামের একজন নতুন কর্মী জয়েন করে। টাকাকে কিসুকি নিজেই হায়ার করেছে। তাকে দেখে মনে হচ্ছিল কিসুকে তাকে বিশেষ কোনো ব্যক্তিগত কাজের জন্য নিয়োগ দিয়েছে। অফিসে হিরোকি সবার সাথে টাকার পরিচয় করিয়ে দেয় আর তাকে বলে যে ইউমিকে অ্যাসিস্ট করতে। এই কথা শুনে টাকা খুব উৎসাহিত হয়ে পড়ে। সে তো ইউমির সামনে হাঁটু কেড়ে বসে তার কাজের এমন প্রশংসা শুরু করে যে ইউমিকে সে মাস্টার বলে ডাকতে থাকে। পরদিন পার্কে যখন ইউমি আর কিসুকির দেখা হয় তখন কিসুকে টাকার পারফরমেন্স সম্পর্কে জানতে চায়। ইউমি প্রাণ খুলে টাকার প্রশংসা করে। কিসুকে তখন ইউমিকে খুব কিউট বলে আর তার হাত ধরে ফেলে। কিসুকের ছোঁয়ায় ইউমি লজ্জায় একদম লাল হয়ে যায় আর তাড়াহুড়ো করে তার হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে অফিসে আমরা দেখি দুজন লোক কানাকানি করছে যে টাকা সারাক্ষণ কেন ইউমির আগে পিছে ঘুরঘুর করে, ওদের কি কোনো অ্যাফেয়ার চলছে। তখন একজন বলে ওঠে, আরে ইউমির মতো এমন মোটা মেয়েকে কেই বা পছন্দ করবে, ওর মাঝে পছন্দ করার মতো আছেই বাকি। ওদের এই আপত্তিকর কথাগুলো পেছন থেকে কিসুকে শুনে ফেলছিল। সে ওদের ধমক দেওয়ার জন্য যেই না এগিয়ে যায় ঠিক তখনই টাকা সেখানে এসে লোকগুলোকে বলে, আমি অন্য মেয়েদেরকে যেমন সম্মান করি আর তাদের সুন্দর মনে করি ঠিক তেমনই ইউমি আমার কাছে ভীষণ সুন্দরী মেয়ে, কারণ সৌন্দর্য কখনো ওজন দিয়ে
দিয়ে মাপা হয় না। তার স্বাস্থ্য বা চেহারা যেমনই হোক না কেন, মানুষটা ভেতর থেকে কেমন সেটাই হচ্ছে আসল সৌন্দর্য। টাকার কথাগুলো শুনে ইউমি খুব খুশি হলো কিসুকে, কিন্তু মনে মনে বেশ হিংসা করতে থাকে। এদিকে অফিসে হিরোকি টাকাকে একটি নতুন ক্যান্ডি প্রজেক্ট তৈরি করতে বলে, আর টাকাকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব দেয় ইউমির উপর। সকালে টাকাকে অতিরিক্ত সময় দেওয়ার কারণে গত 4 দিন ধরে ইউমির সাথে কিসুকের দেখা হয়নি। তাই কিসুকে একদিন নিজে এসে ইউমিকে ডিনারের জন্য জিজ্ঞেস করে, আর এতেই ইউমিও রাজি হয়ে যায়। কিন্তু সেই সন্ধ্যায় টাকার কিছু ফাইল তৈরিতে সাহায্য করতে গিয়ে ইউমির দেরি হয়ে যায়। তখনই কিসুকের কল আসে, আর ইউমি দেরি হওয়ার জন্য তার কাছে ক্ষমা চায়। ঠিক সেই সময় ফোনে টাকার আওয়াজ শুনে কিসুকে আরো বেশি হিংসা করতে শুরু করে, আর সে সাথে সাথে ফোন কেটে দেয়। তখনই তার কাছে রিকাকুর ফোন আসে। কিসুকিকে দেখে মনে হচ্ছিল যে তার নিশ্চয়ই কোনো বড় বাধ্যবাধকতা আছে, যার কারণে সে কিসুকের কোনো কথাই এড়াতে পারছিল না। পরের দিন ইউমি কাজ শেষ করে বাড়ি ফিরলে কিসুকের একটি মেসেজ পায়, যেখানে লেখা ছিল হয়তো এরপর থেকে সে আর পার্কের ওই জায়গায় ইউমির সাথে দেখা করতে পারবে না। এই মেসেজ দেখে ইউমির খুব মন খারাপ হয়ে যায়। আর রাতে সে যখন ঘুমিয়েছিল সে একটি স্বপ্ন দেখে, যেখানে সবাই তার মুটিয়ে যাওয়া নিয়ে তাকে নিয়ে ঠাট্টা মস্করা করছিল আর খুব বাজে বাজে কথা বলে তাকে অপমান করছিল। এই স্বপ্ন দেখে ইউমির ঘুম ভেঙে যায়। পরদিন ইউমি খুব খারাপ মন নিয়ে অফিসে আসে, কিন্তু কিসুকিকে দেখা মাত্রই তার খুশির সীমা থাকে না। সে কিসুকিকে হেলো বলে কিছু বলতেই যাবে, ঠিক তখনই রিকাকু এসে কিসুকুকে নিজের সাথে নিয়ে যায়। এতে ইউমি আবারও মনমরা হয়ে পড়ে। অফিসে কিসুকি আর রিকাকুকে নিয়ে আজে বাজে কথা হচ্ছিল, যা শুনে ইউমি কিসুকির পক্ষ নিয়ে কথা বলে। কিন্তু তার এক কলিগ তাকে বলে ওঠে যে আমি শুনেছি ভাইস প্রেসিডেন্ট শুধু সুন্দরী মেয়েদেরকেই পছন্দ করে, সে সুন্দরী মেয়ে ছাড়া অন্য কোনো মেয়েকে পছন্দ করে না, আর তার কাছে সুন্দরী মেয়েদের মধ্যে মোটা মেয়ে তো একদমই জায়গা পাবে না। এই কথাগুলো শোনা মাত্রই ইউমির আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন সবাই তাকে তার ওজন নিয়ে অপমান করত। তার ভালো ভালো পারফরমেন্স গুলো তার অতিরিক্ত ওজনের কারণে ধামাচাপা পড়ে যেত। তার কাজ, তার জ্ঞান আর তার ট্যালেন্ট গুলোকে কেউ মূল্যায়নই করছিল না। সবাই তার অতিরিক্ত ওজনের জন্য তাকে বারবার অপমান করছিল। এসব ভাবতে ভাবতে পেনিক অ্যাটাক হওয়ার মতো অবস্থায় ইউমি দৌড়ে ছাদের উপরে চলে যায়। ছাত্রা দেখে ইউমি মনে মনে বলে, আমার কেন এমন মনে হচ্ছে যে আমি আগেও এখানে এসেছি। ঠিক তখনই ইউমি কারোর গলার আওয়াজ শুনতে পায়। ইউমি যখন তাকে দেখতে যায় তখন সে দেখে যে সে আর কেউ নয় বরং কিসুকে। ইউমিকে সামনে দেখে কিসুকে নিজেকে সামলাতে পারে না আর তাকে জড়িয়ে ধরে। সে ইউমিকে অনুরোধ করে যাতে কিছুক্ষণ তাকে এভাবেই থাকতে দেওয়া হয়। কিছুক্ষণ পর কিসুকে নিজেকে সরিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। কিসুকে এতটা বিমর্ষ দেখে ইউমির মনটা খারাপ হয়ে যায়। ঠিক তখনই টাকা এসে ইউমিকে প্রস্তাব দেয় যে বিকেলের জন্য সে তার সাথে সুইট টেস্ট অ্যানালাইসিসের জন্য যায়। ইউমি আর টাকা মিলে বিভিন্ন মিষ্টির স্বাদ পরীক্ষা করে, কিন্তু ফেরার পথে টাকা যখন কিসুকে আর রিকাকুকে একসাথে দেখে ইউমিকে দেখায় তখন ইউমি খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মিটিং চলাকালীন একজন কর্মচারী এসে প্রেসিডেন্টকে জানায় যে রিকাকুকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। এই কথা শুনেই প্রেসিডেন্ট পাগলের মতো হাসপাতালের দিকে দৌড়ায়। ইউমি হিরোকুকে অনুরোধ করে যাতে সে রিকাকুর কাছে যায়, কিন্তু হিরোকি প্রথমে মানা করে দেয়। তখন ইউমি তাকে বলে, আমি জানি আপনি রিকাকুকে কতটা ভালোবাসেন। কিসুকেও হিরোকিকে বোঝায় যে রিকাকু এখনো তাকে ভালোবাসে আর এই কঠিন সময়ে হিরোকির উচিত তার পাশে থাকা। ইউমি আর কিসুকের কথা শুনে হিরোকি শেষমেশ রিকাকুর কাছে ছুটে যায়। এরপর কিসুকে যখন ইউমির সাথে কথা বলতে এগিয়ে আসে তখন টাকা তাকে বাধা দেয়। টাকা কড়া গলায় বলে যে আজ আমরা আপনাকে রিকাকুর সাথে দেখেছি, যার ফলে ইউমি খুব কষ্ট পেয়েছে, তাই দয়া করে আপনিও ওর থেকে দূরে থাকুন। শুধু শুধু মেয়েটাকে আর কষ্ট দেবেন না। পরের দিনে কিসুকি ইউমিকে মেসেজ করে উইকেন্ডে দেখা করার জন্য ডাকে। মেসেজ দেখে ইউমির মনে হয় যে কিসুকি হয়তো তাকে ডেটে ডেকেছে। সে খুব আনন্দ নিয়ে সুন্দর করে সেজে সেখানে পৌঁছায়, কিন্তু কিসুকে তাকে ডেটে নয় বরং একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিসুকের মা ভর্তি ছিল আর তার মার ক্যান্সারের শেষ পর্যায়ে চলছিল। কিসুকে জানায় যে ক্যান্সার তার মায়ের মস্তিষ্কেও ছড়িয়ে পড়েছে, যার ফলে সে নিজের ছেলেকেও চিনতে পারছে না। এরপর কিসুকে ইউমিকে তার আর রিকাকুর সম্পর্কে আসল সত্যিটা জানায়। সে বলে যে সে আর হিরোকো যখন একসাথে কাজ করত তখন থেকে রিকাকুর সাথে তার বন্ধুত্ব। স্বামী স্ত্রী হিসেবে রিকাকু আর হিরোকোর মধ্যে সম্পর্ক খুব ভালোই চলছিল, কিন্তু রিকাকু যখন তার ছেলের জন্ম দেয় তখন হিরোকি তাকে ইগনোর করতে শুরু করে। রিকাকুর সেই মুহূর্তে হিরোকির খুব প্রয়োজন ছিল, কিন্তু হিরোকি সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। সে নিজের স্ত্রী আর ছেলেকে একদমই সময় দিত না, কারণ সে তখন কোম্পানির ভবিষ্যৎ ভাইস প্রেসিডেন্ট হওয়ার নেশায় মত্ত ছিল। স্বামীর এমন ব্যবহারে রিকাকু সবসময় খুব বিষণ্ণ থাকতো। নিজের সমস্যার কথা আমার সাথে সে শেয়ার করত, কারণ তার বন্ধু হিসেবে একমাত্র আমিই ছিলাম। আমি হিরোকিকে বোঝানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু সে আমাকে এই বলে থামিয়ে দেয় যে আমাদের পারিবারিক বিষয়ে তুমি নাক গলাতে এসো না। কিসুকে তাকে আরো জানায় যে তখন থেকেই আমি রিকাকু আর ওর ছেলে ইউর খেয়াল রাখতে শুরু করি। প্রেসিডেন্ট সাহেবের এই বিষয়টা খুব পছন্দ হয়েছিল যে যেখানে হিরোকে নিজের দায়িত্ব বুঝছে না সেখানে আমি কাজের পাশাপাশি ওনার মেয়েরও যত্ন নিচ্ছি। কিন্তু আসলে তো ওনার মেয়ের সাথে আমার শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমি বন্ধুত্বের খাতিরে তার পাশে সবসময় একজন প্রিয় বন্ধুর মতোই ছিলাম, আর ঠিক সেই কারণেই তিনি আমাকে ভাইস প্রেসিডেন্টের পোস্টটা অফার করে। প্রথমে আমি এটা ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যখন মায়ের কাছে এলাম তখন জানতে পারলাম যে ওনার ক্যান্সারের শেষ পর্যায়ে চলছে। চিকিৎসা
চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। প্রেসিডেন্ট সাহেব সেই সব খরচের দায়িত্ব নিয়েছে আর আমাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। এই সবকিছুর মাঝে হিরোকি আর গাওয়ার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওরা ভেবেছিল যে আমি রিকাকুর জন্য এসব করছি। তারা আমাকে এটা বলে অপবাদ দিচ্ছিল যে আমার সাথে রিকাকুর বাজে সম্পর্ক আছে, কিন্তু বাস্তবে তো সেটা ছিলই না। রিকাকুও কাউকে সত্যিটা বলেনি, কারণ সে চেয়েছিল হিরোকি যেন কাজ থেকে ছুটে নিয়ে অন্তত ওর কাছে ফিরে আসে। এইসব নিয়ে আমি খুব অস্থির ছিলাম। আর ঠিক তখনই তোমার সাথে আমার দেখা হয়। তোমার সাথে মেশার পর আমার ভেতর যেন এক নতুন প্রাণের সঞ্চার হলো। আমি জীবনটাকে আবার উপভোগ করতে শিখেছি। কিসুকের সব কথা শুনে ইউমি তাকে বলে, তুমি খুশি থাকলে আমিও খুশি হই, আর তুমি কষ্ট পেলে আমারও খুব খারাপ লাগে। তাই কথা দাও এখন থেকে সবসময় হাসি মুখে থাকবে। পরদিন ইউমি যখন অফিসের জন্য তৈরি হচ্ছিল, তখন হঠাৎ করে তার অতীতের সব কথা মনে পড়ে যায়। সে মনে করতে পারে যে আগে সে নিজেকে কতটা ঘৃণা করত। তার অতিরিক্ত ওজনের কারণে সে নিজেকে কোনো ছেলের যোগ্য মনে করত না। ইউমি বুঝতে পারে যে দুর্ঘটনার আগে তার ব্যক্তিত্ব বর্তমানের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। তাই এখন সে তার পুরনো সত্তাকে সাহস দেওয়ার জন্য প্রতিদিন ডায়েরিতে কিছু না কিছু লিখে রাখে, যাতে সে নিজের গুরুত্ব বুঝতে পারে। পরের উইকেন্ডে কিসুকি ইউমিকে দেখা করার জন্য ডাকে। সে নিজের মনের কথাগুলো ইউমিকে বলতে যাবে, ঠিক তখনই ইউমি তাকে থামিয়ে দিয়ে বলে, আমি এখনো তৈরি নই। এই বলতে গিয়ে সে উল্টো দিকে পড়ে যায় আর তার মাথায় চোট পায়। কিসুকি ঘাবড়ে গিয়ে তাকে টেনে তোলে, কিন্তু কিসুকের সামনে দেখে ইউমি ভয়ে দূরে সরে যায়। তার কোনো কথা না শুনেই সে দৌড়ে বাড়ি পালিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে মাথায় চোট লাগার কারণে ইউমির অতীতের সব কথা মনে পড়ে গেছে, কিন্তু দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত যা যা ঘটেছিল ইউমি তার সবটুকু ভুলে গেছে। সে কিসুকিকে দেখে চমকে গিয়েছিল, কারণ পুরনো ইউমি স্বপ্নেও ভাবতে পারতো না যে সে কোনোদিন কিসুকের মতো কারোর সাথে কথা বলতে পারবে। পরদিন কিসুকি অফিসের বাইরে ইউমির জন্য অপেক্ষা করছিল, যাতে কালকের ঘটনা নিয়ে তার সাথে কথা বলতে পারে। তখনই ইউমি তার সামনে দিয়ে হেঁটে যায়। তার পরনে ছিল কালো রঙের কোট প্যান্ট আর তার মাথা নিচু করা। প্রথমে কিসুকে তাকে চিনতেই পারেনি, কারণ সে সবসময় ইউমিকে রঙিন পোশাকে দেখে অভ্যস্ত ছিল। কিসুকে কাছে গিয়ে আগের দিনের জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু ইউমি তাকে পাত্তাই না দিয়ে এড়িয়ে চলে যায়। তার এই অদ্ভুত আচরণ দেখে কিসুকে চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি হয়েছে। ইউমি নিজের ডেস্কে বসে কাজ করছিল, তখন টাকা এসে তাকে হেলো বলে, কিন্তু ইউমি তাকে চিনতেই পারছিল না। টাকা এটি দেখে অবাক হয়ে যায় আর বলে যে এ কি, তুমি এসব কি বলছো? ঠিক তখনই তামাই সেখানে আসে। ইউমির পুরনো ধাঁচের পোশাক আর তার হাবভাব দেখে সে বোঝা যায় যে ইউমির স্মৃতি ফিরে এসেছে। তামাই তাকে জিজ্ঞেস করতেই ইউমি সবটা খুলে বলে। সে জানায় যে দুর্ঘটনার পর থেকে কাল পর্যন্ত যা যা ঘটেছে তার কিছুই এখন তার মনে নেই। ইউমির এই কথা শুনে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে আগের মতো চুপচাপ আর একা হয়ে গিয়েছে, যার মধ্যে বিন্দুমাত্র কনফিডেন্স নেই। বরং সে তার অতিরিক্ত ওজনের জন্য ঠিক আগের মতোই এখনো নিজেকে দুর্বল ভাবতে থাকে। এরপর আমরা দেখি যে নতুন প্রজেক্ট মিটিং এ তামায়ের আইডিয়া সিলেক্ট হয় আর কিসুকে সেটা অ্যাপ্রুভ করে দেয়। মিটিং শেষে কিসুকে আবারও ইউমির সাথে কথা বলার চেষ্টা করে, তখন ইউমি তাকে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে দুর্ঘটনার পরের কোনো স্মৃতি তার মনে নেই। এই কথা শুনে কিসুকে একদম স্তব্ধ হয়ে যায়। বাড়ি ফিরে ইউমি সেই ডায়েরিটা পড়তে শুরু করে, যেটা সে অ্যাক্সিডেন্টের পর লিখতে শুরু করেছিল। সেখানে কিসুকে নিয়ে লেখা প্রতিটা কথা পড়ে ইউমি বুঝতে পারে যে কিসুকে তাকে কতটা পছন্দ করে আর সে নিজেও কিসুকের সাথে কতটা খুশি ছিল। পরদিন ইউমি যখন অফিসে লাঞ্চ করছিল, তখন দুজন মেয়ে তার ওজন নিয়ে আজে বাজে কথা বলে ঠাট্টা করছিল, তাকে নিয়ে বিভিন্ন মস্করা করে অপমান করছিল। ঠিক তখনই তামাই এসে তাদের বেশ কড়া ভাষা শুনিয়ে দেয়। হিরোকিও তামাইকে সাপোর্ট করে আর ইউমির মন ভালো করতে তাকে কিছু মিষ্টি দেয়। সবার ভালোবাসা দেখে ইউমি ঠিক করে যে সে আর মন খারাপ করে থাকবে না, বরং সবার সাথে হাসি খুশি থাকবে। হিরোকি ইউমিকে জানায় যে কিসুকি আসলে তাকে অনুরোধ করেছিল ইউমির খেয়াল রাখতে। হিরোকির কাছে সব শুনে ইউমি কিসুকের সাথে দেখা করতে যায় আর তার নিজের খারাপ আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়। কিসুকে তাকে থামিয়ে দিয়ে বলে, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, উল্টো আমারই তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তোমার জন্যই আজ আমি প্রাণ খুলে বাঁচতে পারছি। সত্যি বলতে তোমার সবকিছু আমার কাছে খুব কিউট লাগে। আমি বন্ধুর মতোই তোমার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি এটা সহজভাবে নিতে না পারো, তবে আজ থেকে আমি তোমার সাথে কেবল ভাইস প্রেসিডেন্টের মতোই আচরণ করব। এই কথা বলে কিসুকে সেখান থেকে চলে যায়। পরদিন ইউমি আবার সেই রঙিন পোশাকে সেজেগুজে অফিসে আসে। মেকআপ করতে তামাই তাকে সাহায্য করে আর তাকে পরামর্শ দেয় যে নিজের উপর বিশ্বাস রাখতে আর আত্মবিশ্বাসের সাথে সবার মুখোমুখি হতে। এরপর যখন ইউমি কিসুকে খুঁজতে খুঁজতে ছাদের উপর যায়, তখন কিসুকেও সেখানে চলে আসে। সে বলে যে আমার মনে হয়েছিল যে তুমি এখানে অবশ্যই আসবে। ইউমি একটু ইতস্তত করে কিসুকে বলে, এই জায়গাটার সাথে আপনার আর আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। 2 বছর আগে যখন আপনি এখানে বিশ্রাম নিচ্ছিলেন, আপনাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে সে সময় কিসুকে নিজের সমস্যা থেকে বাঁচতে প্রায় ছাদে আসতো। সেবারই প্রথম কিসুকে ইউমির সাথে কথা বলেছিল আর প্রথম দেখাতেই তাকে মন দিয়ে ফেলেছিল। এরপর থেকে ইউমি লুকিয়ে লুকিয়ে কিসুকের ছবি তুলতো, কিন্তু তার সামনে গিয়ে তার সাথে কথা বলার মতো সেই সাহস তার ছিল না, কারণ সে সবসময় তার নিজের স্বাস্থ্য নিয়ে ভয়ে থাকতো। সে মনে করতো যে তার অতিরিক্ত ওজনের জন্য হয়তো তাকে কেউ পছন্দ করবে না, আর সে কখনো
কখনো কোনো ছেলেকে ভালোবাসতে পারবে না আর বিয়েও করতে পারবে না। আর মানসিক ভাবে এত দুর্বল থাকার জন্যই সে কোনোদিন কিসুকির সামনে আসতে পারেনি। এসব কথা বলতে বলতে হঠাৎ করে ইউমি কিসুকিকে বলে ফেলে যে আমি আপনাকে অনেক পছন্দ করি, কিন্তু আমি জানি আপনার শুধু সুন্দরী মেয়েদেরই পছন্দ, কিন্তু আমি সেই সুন্দরী মেয়েদের মধ্যে নেই, কারণ সুন্দরী মেয়েদের ওজনের তুলনায় আমার ওজন অনেক বেশি। এই বলে সে চলে যেতে চাইলে কিসুকে তাকে আটকে দেয়। কিসুকে তখন তাকে বলে আমিও তোমাকে পছন্দ করি ইউমি, কারণ তোমার সাথে থাকলে আমি নিজেকে একদম ভারমুক্ত মনে করি, হাসলে তোমাকে খুব কিউট লাগে, তাই দয়া করে এমন ভুল ধারণা রেখো না যে আমি অন্য কাউকে পছন্দ করি। আর সৌন্দর্যের কথা বলছো, সেটা কি শুধু অতিরিক্ত ওজন দিয়েই মাপা হয়? তুমি যেমন আছো সেটাতেই তুমি সব থেকে বেশি সুন্দর। কিসুকের কথা শুনে ইউমি একেবারে অবাক হয়ে যায় আর তাকে বলে যে তার মানে মানুষের মুখে শোনায় কথা যে আপনার শুধু রোগা সুন্দরী মেয়েদের পছন্দ, ওটা কি ভুল ছিল? আমি তো সবার কাছ থেকে এই কথা শুনে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে আপনি কোনোদিন আমার দিকে ফিরেও তাকাবেন না, কারণ আমি আপনার পছন্দের মতো নই। ইউমির কথা শুনে কিসুকে তাকে জড়িয়ে ধরে আর বলে তোমার ওই হাসির জন্য আমি সব করতে পারি। এভাবেই তারা একে অপরের হয়ে যায় আর এরই সাথে আমাদের এই মুভির গল্পটিও শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই সব মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।